নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। এই গ্যালারিতে একটি প্রশ্ন রাখা আছে। প্রশ্নটি এই রকম যে সবুজের সৌন্দর্য কি থাকবে শুধুই মাদারবোর্ডে, এবং ভবিষ্যৎ পৃথিবীর ওই বোধিবৃক্ষটিকে নির্মাণ করেছেন এবং এই প্রশ্নটি রেখেছেন তিনি এই বাংলার এই মুহূর্তে জনপ্রিয় শিল্পী সনাতন দিন্দা। আমরা সনাতনবাবুর সাথে কথা বলে নেব এই বিষয়ে বিস্তারিত। সনাতনবাবু, আপনি যদি বলেন আপনার এই যে বোধিবৃক্ষের যে কনসেপ্ট এবং আপনি যে প্রশ্নটি রেখেছেন এই নর্থ গ্যালারিতে সে সম্পর্কে। আসলে এটা কেন্দ্র যে ঘটনাটা ঘটে চলেছে, আমি নতুন করে তৈরি কিছু করিনি, কিন্তু এটা আমরাই তৈরি করছি, আমরাই ভালোবেসে করছি। এই যে ইওএসটি যে কাজটা করলাম এটা শুধু আমি করিনি, আমাদের মতন যারা আরামপ্রিয় মানুষ, যারা সব কিছুর সঙ্গে বিচ্ছিন্ন করতে চেয়েছি, আমরা রিমোট দিয়ে সব কিছু অপারেট করতে চেষ্টা করেছি সারা পৃথিবীর সঙ্গে, যোগাযোগ থেকে শুরু করে সব কিছু। আসলে এই প্রিয় রিমোটটা বা প্রিয় যন্ত্রটা, প্রিয় মোবাইলটা, প্রিয় টেলিফোনটা বা প্রিয় মাউসটা, যার সঙ্গে আমাদের প্রতিনিয়ত প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, দুঃখের সম্পর্ক, সব কিছুর পরেও আবার যখন বিজ্ঞান প্রযুক্তি নতুন একটা প্রযুক্তি আমাদের হাতে এনে দিচ্ছে, তখন ওটাকে আমরা পরিত্যক্ত করছি, আমরা বর্জ্য করে ফেলছি। কিন্তু এই যে বর্জ্য পদার্থ জমতে পৃথিবীতে যে পাহাড় হচ্ছে, এর দায় কে নেবে? বিজ্ঞানীরা দায় নেবে না, কারণ বিজ্ঞানীরা এই মাদারহুড থেকে মাদারবোর্ড তৈরি করেছে। তাদের বলছে যে আমাদের সবুজ থাকলো না থাকলো আমাদের কিছু এসে যায় না, আমরা এই গ্রিন রেজিন দিয়ে যে মাদারবোর্ড তৈরি করছি, এর মধ্যে সমস্ত কিছু আমরা মগজ ঢুকিয়ে দিচ্ছি, এটাই সারা পৃথিবীকে আলটিমেটলি রাজ করবে, এআই রাজ করবে। তো আমাদের সঙ্গে এআইয়ের কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো মতবিরোধ নেই, কারণ বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে চলে, মানুষ দেখতে পায়, কিন্তু শিল্প মানুষ দেখতে পায় না, শিল্প ইতিহাসের কাছ থেকে ধার নেয়। তো আজকে পৃথিবী যদি 100 বছর পর আজকে প্রাণহীন হয়ে পড়ে এই বর্জ্য পদার্থের জন্য, তো আজকে আমরা যারা কবি, শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ, অ্যাকাডেমিশিয়ানস, তারা ভীষণ অপটিমিস্টিক। কোনো একটা জায়গায় আমরা বাঁচার সন্ধান খুঁজে পাই, আশার আলো দেখতে পাই। আমি ফিরে যাচ্ছি সেই সময় যেখানে একটা অশোক গাছ বা অশ্বত্থ গাছ, যার তলায় গৌতম বুদ্ধ ধ্যান করে বোধিলাভ করেছিলেন। বোধিলাভ করার পর উনি 16টা শোকের কথা বলছেন, যে পৃথিবীতে সব কিছু শোকের জন্য জন্মায়, যা কিছু প্রাণ আছে। তাহলে যে গাছের তলায় সম্যজ্ঞান লাভ করলে সেই গাছটা কী? সেই গাছটা মা ধরিত্রীর মতন তাকে আঁকলে রেখে দিয়েছে ছায়া দিয়ে, তার কোনো শোক নেই না। তাহলে পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন একটা ছত্রাক, সেখান থেকে গাছের জন্ম। আমি যার জন্য হয়তো অনেকটা স্যাটায়ার করেই বোধিবৃক্ষ নাম রেখেছি। একদমই তাই, কারণ ওখানে মাদারবোর্ডের মধ্যে আমাদের সমস্ত বিজ্ঞানের চেতনা, ভাবনা, চিন্তা সব কিছু লুকিয়ে রয়েছে। বোধ যেটা, সেটা যেন ওখানে হয়তো একটা মোবাইল, সে মোবাইলে অনেকের প্রেম ভালোবাসার চিঠি ছিল, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই বোধগুলো রয়ে গেছে, চেতনাগুলো রয়ে গেছে। বা কেউ হয়তো ফোন করে বলেছে অমুক জায়গায় তুমি বোমা ফেলো, হ্যাঁ, সেই চেতনাগুলো ওখানে রয়ে গেছে। চেতনা বলি বা অবচেতনা বলি, যাই বলি আমরা, সেটা কিন্তু ওইটার মধ্যেই যেন রয়ে গেছে। ঠিক আছে, সেই সবুজটার মধ্যেই রয়ে গেছে, এবং সেটা নিয়ে আপনার এই কনসেপ্ট যে বোধিবৃক্ষ, এই শোটি কবে থেকে শুরু হয়েছে আপনাদের? শুরু হচ্ছে 13 জুলাই 19 জুলাই অবধি চলবে। আপনি তো বরাবর ভেঙেছেন, বারবার দেখেছি আমরা ভেঙেছেন, নতুন নতুন, মানে বাংলায় সত্যি কথা বলতে গেলে আপনার যে ভাঙার যে, এবং সেটা সাহসের দরকার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম একটা শোর কনসেপ্ট আমরা তৈরি করা, তো সেটা নিয়ে রেসপন্স এখনো পর্যন্ত কেমন মানুষের মধ্যে যারা দেখছেন? এটা আসলে আমি শুরু করেছিলাম মানে গত বছরে বসুধৈব কুটুম্বকম নামে আমাদের প্রধানমন্ত্রীর একটা শো সারা ভারতবর্ষে হয়েছিল। বিহার মিউজিয়ামে এই কাজটি একটু ছোট করে উপস্থাপিত হয়, তো সেখানে কাজটা যেভাবে ডিসপ্লে করা হয়েছিল আমি খুব মনক্ষুণ্ণ হয়েছিলাম। আচ্ছা, তো আমি আমার জায়গায়, আমার ভূমিতে দাঁড়িয়ে আমি আমার মতন ডিসপ্লে করে আমার আশপাশের মানুষদের, সাধারণ মানুষদের আমি দেখাবো বলে এখানে শোটা করলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো সনাতনবাবু আপনার সাথে কথা বলে, এবং আপনি যে এই যে আমাদের চেতনায় যে, সত্যি কথা বলতে গেলে একটা
রিফ্লেকশন ধরে দেওয়া, যে আচ্ছা এইরকম যে এই বোধিবৃক্ষের জায়গাটা, যে প্রতিবিম্বটা যে আপনি তুলে ধরেছেন, সেটার জন্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এটা দেখানোর জন্য, যেটা আমরা দেখছি কিন্তু হয়তো দেখছি না, কিন্তু এইভাবে পুরোটাকে নিয়ে আসার জন্য। আসলে আমাদের ভাবতে হবে যে আগামী 10 বছর পরে আমাদের সন্তানরা যারা স্কুলে যাবে তারা অক্সিজেন সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে যাবে, সেই দিন চলে এসছে। আর আমরা অকাতরে লক্ষ লক্ষ মাইল পর মাইল, যোজন যোজন মাইল আমরা গাছ কেটে যাচ্ছি। এখনও কিন্তু এত জঞ্জালের পরও পৃথিবীকে সবুজ করে সম্ভব 10 লক্ষ কোটি গাছ লাগালে পরে। সেই গাছটা বাড়তে কিন্তু 10 বছর টাইম লাগবে। এবং সত্যি কথা, এই ওয়েস্ট কিন্তু তখন আর কোনো ভূমিকা নেবে না, তখন সেটা সীমানা ছাড়িয়ে গেছে, সেটা ছাড়িয়ে গেছে। কিন্তু বলছি 10 লক্ষ কোটি গাছ লাগালে পরেও এখন এই সবুজায়ন সম্ভব। তখন এই ওয়েস্টের সবুজটা ম্যাটার করবে। একদমই তাই। আপনি যেমন বললেন যে হয়তো ভবিষ্যতে ওই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, আজ থেকে তো 20 বছর আগে আমরা মানে জল খাওয়ার জন্য আজকে যে মিনারেল ওয়াটারের যে এই যে এত পরিমাণ, সেটা নিয়ে তো এতটাও ছিল না। কারণ আমাদের দুর্ভাগ্য যে আমাদের নদীমাতৃক দেশ, হ্যাঁ, সেখানে আমাদের প্লাস্টিকের বোতলে জল খেতে হয়, কিনে খেতে হয়। হ্যাঁ, আর আরও খারাপ যে কোনো পুজো আচ্ছার সময়, রিচুয়াল করার সময় গঙ্গা জল লাগে বা কোনো নদীর জল লাগে, তো প্লাস্টিকের বোতলে করে লেবেলিং করে গঙ্গা জল বিক্রি হয়। তো আমাদের দুর্ভাগ্য যে দেশেতে খরাবন্যাটা ক্রিয়েট করা হয়, হওয়ার কথা নয়। নদীমাতৃক দেশ, এত খালবিল রয়েছে, কেন খরা হবে, কেন বন্যা হবে? একদমই তাই। এটা রাষ্ট্রনেতাদের জন্য মানে ক্রিয়েট করা, গাঁটছড়া বাঁধা। একদমই তার জন্য বলছি বিজ্ঞান প্রযুক্তি এবং এই রাষ্ট্রনেতাদের গাঁটছড়ার মেলবন্ধন, এই কাজ, এই ধ্বংস করা, এই ধ্বংসলীলা চলছে, এটা রাষ্ট্রনেতাদের কাজ। সেটা ম্যানমেড, পুরোটাই একদম এটা ম্যানমেড। তার জন্য আমরাও সামিল হচ্ছি এবং আমাদের কোনো মুক্তির কোনো জায়গা নেই, অপশন নেই, কোনো অপশন নেই আমাদের। ধন্যবাদ সনাতনবাবু। আচ্ছা প্রবলবাবু, আপনি তো দেখলেন কাজটি, আপনার মতামত যদি জানাতেন। দেখো, এই রকম কাজে মতামত জানাবার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই কাজগুলোই হচ্ছে যে শিল্পী সে নিজস্ব একটা অত্যন্ত জরুরি মতামত সে কিন্তু জানিয়ে রেখেছে। এটা কিন্তু যেহেতু এই ধরনের কাজ, এগুলো কতগুলো সামাজিক প্রতিবাদ, সমষ্টিগতভাবে এর আমরা একটা ভয়ের ভেতর দিয়ে যাচ্ছি জার্নি, সেটা একজন আর্টিস্ট এস্থেটিক্যালি সেটাকে বলছে, এটাও একটা বলা। ওই জন্য এত বড় কতগুলো রাইটস আপ করা আছে। এই রাইটস আপগুলো যদি নাও থাকতো তাহলেও কিন্তু একজন সচেতন দর্শক বুঝতে পারতো যে ব্যাপারটা, কেন এই ব্যাপারটার ভেতর দিয়ে কিন্তু আমরা সারা পৃথিবী এই ব্যাপারটার ভেতর দিয়ে যাচ্ছে। এবং জানলে আশ্চর্য হবে, এখন পৃথিবীর সবচেয়ে বড় বর্জ্য হচ্ছে এই বৈদ্যুতিন সরঞ্জাম, তাদের যে আবর্জনা সেটা সমুদ্রে ফেলা হচ্ছে। আর কোনো জায়গা নেই এটার ফেলার, আর কোনো জায়গা নেই। হয়তো দেখা যাবে কোনো একটা কুমির বা কোনো একটা তিমি মাছ, কোনো একটা ডলফিন কয়েক পাউন্ড তোমার ওই মাউস খেয়ে বসে আছে, হচ্ছে, পাওয়া যাচ্ছে তাদের পেটের মধ্যে। তো এই যে ভয়ঙ্কর ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা সনাতন এটা করে প্রত্যেকবারই, একটা প্রতিবাদী একটা মুহূর্ত নিয়ে আসে, এবারও এনেছে। এবং সত্যি তো এই যে ব্যাপারটা যে দিয়ে অ্যাসেম্বল করেছে পুরো একটা জিনিস, আর তার নাম দিয়েছে মহাবোধি। সত্যি এটা আমাদের সত্যি কথা বলতে কি, মহাবোধ মানে, বোধ মানে তো দুটো হয়, যে একটা হচ্ছে বোধ, হচ্ছে বোধ যেটা আমি বুঝলাম, বোধ হলো অনুমান করলাম, বুঝলাম, পারসেপশনস। আর একটা হচ্ছে মহাবোধ। সে মহাবোধের সব জায়গাটা বোধহয় ধরা যায় না, সেই জন্য তো মহাবোধ। এটারও যে আগামী দিনের যে কি ফল, কি কুফল বা প্রতিফল কিংবা আস্ফলন যাই বলো, এটার বোঝার সময়, আমরা এখন বোঝার সময় এসেছি, কিন্তু এর মারাত্মক দিনে যখন আমরা পা দেব, সেইটার একটা প্রতিভাস বোধহয় কেন সত্যি সনাতন এটা চেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি বলবো, আপ্রাণ চেষ্টা করেছি এই জিনিসটাকে আনার। তার বুকের বেদনাটা আমি সনাতনকে
ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের বলছি যে সত্যি এরকম একটা জিনিস যেটা আমরা ভাবি তার একটা দৃশ্য রূপ, আমরা যে অসহনীয় একটা যন্ত্রণার ভেতর দিয়ে চলেছি তার একটা ভিজুয়াল রূপ, সেটা সনাতন আমাদের সামনে প্রেজেন্ট করেছে। ধন্যবাদ সনাতনকে, সনাতনের গ্রুপকে যারা এইসব কাজের মধ্যে জড়িত ছিল। ধন্যবাদ সকলকে। নমস্কার।